আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত ও শুভেচ্ছা জানাই। আজকে তোমাদের সামনে একটি গল্প পড়ে শোনাবো। গল্পের নাম সেক্টর 5, লিখেছেন উজ্জ্বল কুমার দাস। তাহলে শুরু করছি বন্ধুরা। ছুটি শব্দটা আমার জীবন থেকে বহুদিন আগেই ছুটি নিয়েছে। গতকাল তোমার আর্ট এক্সিবিশনের সমালোচনা বেরিয়েছিল একটা নামকরা কাগজে, তাই কিছুতেই আর তোমার ছবি দেখার লোভটা সামলাতে পারলাম না। রবিবার বিকেল বেরিয়ে পড়লাম তোমার আর্ট এক্সিবিশন দেখতে। নন্দন চত্বর পেরিয়ে চুপি চুপি ঢুকে পড়লাম একাডেমির সাউথ গ্যালারিতে। ঢুকবার আগে গ্রামের বউদের মতো একটা বড় ঘোমটাও দিয়ে নিয়েছিলাম, তুমি যেন আমাকে চিনতে না পারো। একাডেমির সাউথ গ্যালারিতে ঢুকে তোমার আঁকা ছবিগুলো দেখে আমি ভীষণ চমকে উঠেছিলাম। তোমার এবারেরও ছবির বিষয় নারী। তোমার আঁকা প্রতিটি ক্যানভাসে আমার প্রথম জীবনের বিভিন্ন ছোটোখাটো মুহূর্তগুলো তুলির টানে অসম্ভব রকমের জীবন্ত হয়ে উঠেছে। একটা ছবিতে আমার শরীরের সর্বাঙ্গ ঢাকা আট করে তাঁতের শাড়ির ওঠা পড়ার মধ্যে এক পরমা গৌরী ছড়িয়ে দিয়ে তাতে দিয়েছ অমোঘ ইশারা আর আর্দ্র আমন্ত্রণ। বাড়ি ফিরে এলাম ভালোবাসার পরিতৃপ্তি নিয়ে। আমাকে নিয়ে তোমার আঁকা ছবিগুলো আমাকে যেন আরও আকর্ষণীয় করে তুলেছে। এখনও আমি যে তোমার জীবনের অনেকটা অংশ জুড়ে রয়েছি তার প্রমাণ মেলে তোমার আঁকা ছবিতে, তোমার ভালোবাসার তুলির স্পর্শে ক্যানভাসগুলো দেখে। তোমার সঙ্গে আমার প্রথম আলাপও হয়েছিল ওই একাডেমি সাউথ গ্যালারিতে। তুমি সবে আর্ট কলেজ থেকে পাশ করেছো, আর সেটা ছিল তোমার জীবনের প্রথম আর্ট এক্সিবিশন। আমি নন্দনে ফিল্ম ফেস্টিভ্যালের ছবি দেখতে গিয়ে হঠাৎ করে সেদিন একাডেমি সাউথ গ্যালারিতে ঢুকে পড়েছিলাম। তোমার আঁকা ছবিগুলো দেখে সেদিন আমার খুব ভালো লেগেছিল। তোমার সেই সিরিজে তুমি নাম রেখেছিলে মাই ভিউজ। এই সিরিজের 8টি ছবিতে নারী সত্তার সঙ্গে সমাজের মিথস্ফিয়ার অবচেতন রূপ ধরা পড়েছিল। কখনো ছবিতে জলের অতলে কাগজের নৌকার সন্ধানে এক নারী, বা কোথাও এক নীলাভ নারীর স্বপ্নীল চোখের চারপাশে ভাসমান বুদবুদ, কোথাও বা রক্তলাল পটভূমিতে নারীর অবস্থান, তার স্বপ্ন, আশা, ঘৃণা আর ভালোবাসার কথা মনে করিয়ে দিচ্ছিল বারবার। তোমার সবকটি ছবির কম্পোজিশনগুলিতে ছিল নারীর মনস্তত্ত্ব ও নারীর স্বপ্নের কথা। এক নারীর সূচিকার্যে কীভাবে ধরা পড়েছে আকাশের চাঁদ তারারা, তা দেখে আমি সেদিন ভীষণ মুগ্ধ হয়েছিলাম। তোমার ছবিগুলো দেখে সেদিন তোমার সঙ্গে আলাপ করতে বড্ড ইচ্ছে হয়েছিল। তারপর তোমার সঙ্গে নিজেই যেচে গিয়ে আলাপ করেছিলাম। তুমি আমাকে একটা সুন্দর ভিজিটিং কার্ড দিয়েছিলে, যাতে লেখা ছিল তোমার বাড়ির ঠিকানা আর ফোন নম্বর। বাড়ি ফিরে আসি রাতের বেলায়, যখন আমাদের বাড়ির সব ঘরের এক এক করে আলো নিভে যায়, সবাই ঘুমিয়ে পড়ে, তখন স্বপ্নের কল্পনার সিঁড়ি বেয়ে তোমাকে আমি বারবার ছুঁতে চাই। তোমাকে যত ছুঁতে চাই তুমি তত দূরে চলে যাও, আর আমি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ি। সকালবেলা ঘুম থেকে উঠে ভাবি তোমাকে একবার ফোন করি। ফোনের কাছে গিয়ে আমার হাতটা কেন যেন কেঁপে ওঠে। বারবার শুধু মনে হয় তুমি যদি কিছু মনে করো। তারপর দিন সাহস করে ফোন করলাম। সেদিন অবশ্য তোমার সঙ্গে আমার 2-4টে কথা হয়েছিল। আলোচনার বেশিরভাগ অংশই ছিল তোমার ছবি। সেদিন নিজের মনের কথা আমি তোমাকে কিছুতেই বলতে পারিনি। এভাবে ফোনে ফোনে বেশ কিছুদিন চলল তোমার আমার কিছু সংলাপ, যা আমাদের জীবন নাটকের প্রথম দৃশ্যের কিছু খণ্ডচিত্র। তারপর আমাদের আবার দেখা হলো, তারপর আবার। এরপর থেকে প্রায় নিয়মিত হয়ে গিয়েছিল। একদিন তুমি আমাকে মডেল করে আমার একটা সুন্দর ছবি এঁকে আমাকে উপহার দিয়েছিলে, আর তার উপর ছোট্ট একটা কোণে তুমি যে আমাকে ভালোবাসো তার বহিঃপ্রকাশ করেছিলে। দেখতে দেখতে আমাদের জীবনে আরও একটা বছর কেটে গেল। আমরা দুজনে আরও কাছাকাছি এসে গেলাম। দুজন দুজনকে ছেড়ে কিছুতেই আর থাকতে পারছিলাম না। তারপর আমার বাড়ির অমতেই আমরা দুজন বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছিলাম। তারপর দিন কয়েক পর তোমাদের বরানগরের বাড়িতে গিয়ে উঠেছিলাম। আমাদের বিয়ের কদিন পরেই তোমার বেশ কয়েকটা ছবি বিক্রি হয়েছিল। চারদিক থেকে তোমার ছবির খুব প্রশংসা হয়েছিল। সেই সময় হঠাৎ করে একটা ম্যাগাজিনের আর্ট ডিরেক্টর হিসেবে চাকরিও পেয়ে গিয়েছিলে। আমি তোমাকে নিয়ে ভীষণ গর্ব অনুভব করতাম। বিয়ের পরের বছরেই আমাদের দুজনের জীবনের মাঝখানে এক নতুন অতিথি আসে, আমাদের বড় আদরের সন্তান। তার নাম তুমিই রেখেছিলে, অভিষেক।
তোমার নামের প্রথম অক্ষরের সঙ্গে মিল রেখে। কিছুদিনের মধ্যেই তুমি অনেক কিছু স্বপ্ন দেখতে শুরু করে দিলে। একটা ভালো ফ্ল্যাট, নিজের একটা স্টুডিও, একটা 4 হুইলার, আরও অনেক কিছু। আসলে কি জানো, প্রথম জীবনের অর্থ নিয়ে কোনো নারী বা পুরুষই ভাবনা চিন্তা করে না। তারপর প্রেম যখন ব্যবহার করতে করতে দৈনন্দিন জীবনের একটা কর্তব্যবোধের মধ্যে এসে পড়ে, তখন আর সেই আকর্ষণ অনুভূত হয় না। তারপর তুমি একদিন নিজের মুখেই বললে আমাকে চাকরি করবার জন্য। আমি কাগজের একটা বিজ্ঞাপন দেখে দরখাস্তও করে দিলাম। চাকরিটাও হয়ে গেল, একটা ছোট্ট কোম্পানিতে। আমি নিমরাজি হলেও তোমার স্বপ্নের কথা ভেবে চাকরিটা নিয়ে নিয়েছিলাম। কারণ তুমিই বলেছিলে কলকাতা শহরে নিজের বাড়ি ছেড়ে একটু ভদ্রভাবে বাঁচতে গেলে দুজনের উপার্জন করাটা খুবই জরুরি। চাকরিতে যেতে হতো সকাল 9টার মধ্যে। অভিষেককে সামলে ঘরের সব কিছু সেরে চাকরিতে যেতে প্রায়ই আমার দেরি হয়ে যেত। তাই প্রথম মাসের মাইনেটা দিয়ে ওরা আমাকে ছাড়িয়ে দিল। আমার চাকরিটা চলে যাওয়াতে তুমি সেদিন আমাকে অনেক কথা বলেছিলে। আমি নাকি কোনো দিন চাকরিই করতে পারবো না, আমি তোমার উপর নির্ভর করেই সারাটা জীবন বেঁচে থাকবো। সমাজের আদি যুগে অর্থাৎ সতীদাহের যুগ থেকেই অধিকাংশ নারীই কিন্তু ঘরকুনো, অর্থাৎ পুরুষ শাসিত তথা ব্রাহ্মণ সমাজ সম্পত্তি ও স্বার্থসিদ্ধির দায়ে সমস্ত নারী সমাজকে কুসংস্কারাচ্ছন্ন করে রেখেছিল। বিভিন্ন মনীষীদের আবির্ভাব ও নারী জাগরণের ফলে নারী ধীরে ধীরে শিখেছিল নারীর অধিকার প্রতিষ্ঠা করতে। তবুও কোনো এক জায়গায় এত যুগের অগ্রগতি হওয়া সত্ত্বেও শিক্ষিত মেয়েরা মাঝে মাঝে একটা পরাধীনতা অনুভব করে। আসলে কোনো নারী কিন্তু কারো অধীনে নয়, ইচ্ছে করলেই সে সমাজটাকে ভাঙতে পারে, কিন্তু সমাজটা ভাঙাই বড় কঠিন কাজ। তারপর তুমি একদিন এমন কথা বললে যে আমি আমার সন্তানকে নিয়ে তোমার বাড়ি থেকে চলে আসতে বাধ্য হলাম। তোমার বাড়ি থেকে বেরিয়ে এসে যে আমার বাড়িতে উঠবো সে মুখও আমার ছিল না। সেদিন উঠেছিলাম আমার এক বন্ধুর বাড়িতে। তারপর তুমি আমাকে অনেকবারই অনুরোধ করেছিলে তোমার কাছে ফিরে যেতে, কিন্তু আমি যাইনি। মনে মনে ভেবেছিলাম আমার পরজীবিতার গ্লানি যে করেই হোক জীবন থেকে মুছে দেব। এরপর একদিন একটা কাগজে বিজ্ঞাপন দেখে সল্টলেকের সেক্টর 5-এ একটা বিদেশি আইটি কোম্পানিতে মোটা মাইনের চাকরিও পেয়ে গেলাম। তুমি শুনলে আজ খুব অবাক হবে, সেই আমি এখন সকাল 8:30টায় টনটনে নার্ভে নিজের গাড়ি ড্রাইভ করে 9:30টার মধ্যে অফিসে ঢুকে পড়ি। তারপর মাথায় শুধু আইডিয়ার বন্যা, অনেক রাত পর্যন্ত, আর তার সঙ্গে কিবোর্ডের ঝড়। ওসব সরকারি চাকরদের স্টাইলে মশা মেরে পরচর্চার কামান দেগে খোশ গল্প করে ফাইলের ফসিল ফাঁদার গপ্প নয়। এ হলো সেক্টর 5, গ্লোবাল খেল। লাগ ভেলকি লাগ বলে রুদ্ধশ্বাসে মাথা নিচু করে শুধু কাজ করে যাওয়া। আজকাল প্রায় কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে রাত 3টে বেজে যায়। পরদিন সকালেই আবার সঠিক সময়ে অফিসে না গিয়ে আমার কোনো উপায় নেই। এ হলো গ্লোবাল জাল। আমার কাজ আটকানো মানে সারা পৃথিবীতে একসঙ্গে হোঁচট। অনুভব, আজ চোখ বুঝলেই দেখি কত মুখ, এক রাশ চেনা মুখের মিছিল। এই মুখগুলো একটা সময় আমাকে যথেষ্ট আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছিল। তাদের মধ্যে কাউকে আমি ভালোবাসতাম, কেউ ছিল আমার পরম বন্ধু, কাউকে আবার শ্রদ্ধা করতাম, কাউকে আবার ভয়ও পেতাম, কারোর কাছে আমি ছিলাম কৃতজ্ঞ। কিন্তু এই চেনা মুখগুলো একসময় ধীরে ধীরে আমার কাছে কেমন অচেনা হয়ে উঠছিল। অনেক নতুন অবয়ব এসে হাজির হয়েছিল আমার চারপাশে। তখন মনে মনে ভাবতে শুরু করেছিলাম, এরাই কি আমার আপনজন? তাই এখন মনে মনে ভাবি, সেদিন তোমার অপমান সহ্য করতে না পেরে বেরিয়ে এসে ভালোই করেছিলাম। আমাদের মতো যুবক যুবতীদের কাছে এই সেক্টর 5 এক অপূর্ব সুযোগ নিয়ে এসেছে। মোহরের মতো কর্মসংস্থান এখানে ঝরে পড়ছে। যদি না পোষায় সরে যাও। কোটি কোটি হাত এই কাজ করতে উন্মুখ হয়ে আছে। আমি কিন্তু একজন মধ্যবিত্ত ছা পোষা বাঙালি গৃহবধূর মতো বুকে অনেক যন্ত্রণা, হতাশা, দুঃখ নিয়ে অনেক রকম ম্যানিয়া, সংস্কার, অনেক স্বপ্ন নিয়ে এই ছোট্ট পৃথিবী গড়তে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে কে যেন আমাকে মনে করিয়ে দেয় সেক্টর 5-এর কথা, যেখানে কাটে আমাদের মতো মানুষদের জাগরণের সিংহভাগ। আইটি এবং কল সেন্টার আমাদের শ্রমের উদ্ভাসিত উল্লাল। আমাদের মতো ছেলেমেয়েরা অল্প বয়স থেকেই পেতে শুরু করেছে 10-20 হাজার টাকার মাইনে। মনে মনে ভাবি, বাঙালির স্বপ্ন সত্যি হলো। 25-এই ফ্ল্যাট গাড়ি। এই বছর চাকরি করে আমারও একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট
বিদেশি মডেলের গাড়ি হয়েছে। একটা সময় ছিল এখানে পড়াশোনা করে ভালো রেজাল্ট করলেই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমেরিকায় সেটেল হতো। এ যে তার চেয়েও অদ্ভুতুড়ে হলো, আমি যে নিজ ভূমি থেকেও যে পরবাসী হয়ে গেলাম। আমার ছেলে অভিষেকের সঙ্গে শুধু ফোনেই কথা হয়। শনি রবিবার ছাড়া ওকে আমি কোনো দিন জাগা অবস্থায় দেখি না। আমি অফিস থেকে ওকে বারবার ফোন করি। সব হতাশাকে শুকনো পাতার মতো সরিয়ে যখন রাতে বাড়ি ফিরি তখন অভিষেক ঘুমোয়। ওর মাথায় আলতো চুমু দিয়ে বলি, হয়তো তোর জন্যই এখনো আমি বেঁচে আছি। অথচ একই শহর, একই বাড়ি, একই ঘর। তাহলে কি এই শহরের ভিতরেই তৈরি হচ্ছে আর একটা নতুন শহর, অন্য স্পেস? তার রীতি চলন বলন সবই অন্যরকম। সেটাই গ্লোবাল। আমরা কি অন্যত্র হয়ে যাচ্ছি, একেবারে অন্য? উইকেন্ড শব্দটা আমার জীবনের পাতায় বড়ই বেমানান। শ্রমের খোয়াবি কাটতে কাটতে শনিবার বিকেল, রবিবার একটু দেরি করে ঘুম থেকে ওঠা, আমার উইকেন্ড কর্পূরের মতো ফুরিয়ে যায়। ওয়ার্ক ডে, জীবন থেকে হারিয়ে গেছে আত্মীয় স্বজন, পুরনো সব বন্ধু বান্ধবীরা। কোনো সময় নেই তাদের সঙ্গে যোগাযোগ করার। তাই সহকর্মীরাই আমার একমাত্র বন্ধু। অনুভব, তুমি তো জানো গ্রীষ্মের দুপুর ছিল আমার কাছে খুব প্রিয়। বুক খালি করা কাকের ডাক দুপুরকে আরও ব্যথাতুর করে তুলত। এখন একটা নির্জন দুপুর আজ আর খুঁজে পাই না। ছাদের অ্যান্টেনায় কাক বসে ডাকত। বরানগরের তোমাদের বাড়ির গলি দিয়ে বাসনওয়ালা চলে যেত ঠং ঠং করে বাসন বাজাতে বাজাতে। পিছনে পিছনে বাসনের ঝুড়ি নিয়ে যেত তার মুটে মজুর। বিকেল হলে সুন্দর করে সেজে তোমার আসার অপেক্ষায় বারান্দার রেলিংয়ে দাঁড়িয়ে থাকতাম আমি। সেই মুহূর্তগুলো আজও আমি মাঝে মাঝে খুঁজি, কিন্তু সেই নিরুদ্দিষ্ট সেই মুহূর্তকে আর কোনো দিন হয়তো ফিরে পাওয়া যাবে না। এমন অলসতা গায়ে মেখে একসময় জীবন কাটিয়েছি, একথা ভাবতেই কেমন জানি লাগে। মনে হয় যেন সবটাই স্বপ্ন। কেননা আজ আমার এক অন্য জীবন। সব পাখি ঘরে আসুক গে, আমি অতন্দ্র কম্পিউটারের দিকে তাকিয়ে দিন রাত কিবোর্ডে ঝড় তুলি। যে করেই হোক আমাকে আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। পিছনে কারোর দিকে তাকালে চলবে না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে চিনলে চলবে না। অনুভব, তুমি হয়তো মনে মনে ভাবছো আমি বড্ড বেশি ভাবালু হয়ে পড়েছি, তাই না? গতকাল আমার প্রজেক্ট ম্যানেজার সুদেশনা বলছিল, আই অ্যাম গোয়িং অন 36, মাই হাজব্যান্ড 40+, অ্যান্ড উই আর নট ইয়েট রেডি টু প্ল্যান ফর আওয়ার ফার্স্ট চাইল্ড। অনুভব, জীবন এখনও দৌড়চ্ছে। সিঁড়ি দিয়ে মানুষ এখন শুধুই উপরের দিকে উঠতে চাইছে, সেই সীমাবদ্ধ জামাইবাবুর মতো। কিন্তু এই আরোহণের শেষ কোথায়? আজকের যুগের সঙ্গে তাল মিলিয়ে না চললে কি সত্যি আমরা পিছিয়ে যাব? পিছিয়ে পড়ি না, সামনের দিকে এগিয়েই বা লাভ কী? আমার তো মনে হয় এতে অনেক ক্ষতি। আজকে বেশিরভাগ স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নেই কোনো ভালোবাসার বন্ধন। একটাই শুধু জিনিস, তা হলো দেওয়া নেওয়া, যাকে আজকে অনেকেই ইংরেজিতে বলে থাকেন গিভ অ্যান্ড টেক পলিসি। কিন্তু সব সম্পর্কই কি এই গিভ অ্যান্ড টেক পলিসিতে বেঁচে থাকতে পারে? পারে না। তোমার আমার সম্পর্কও দেখলে না, কিছুতেই বাঁচানো গেল না। শুধুমাত্র তোমার চাওয়ার পরিমাণ অনেক বেশি হয়ে গেল বলে, আর আমার দেওয়ার ক্ষমতা তখন একেবারেই ছিল না বলে। কিন্তু আজ আমার সব কিছু দিয়ে তোমাকে পেতে বড্ড ইচ্ছে করে। আমি শুধু তোমাকে পেতে চেয়েছিলাম। আচ্ছা অনুভব, তোমার কি আমাকে পেতে ইচ্ছে করে না? তাহলে আমাকে না দেখে আছো কী করে? যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে কি একবারও ইচ্ছে করে না আমার কাছে আসতে? কি অদ্ভুত মানুষ তুমি! কী রকম নিরাকার বিমূর্ত ভালোবাসার বিশ্বাসী তুমি! বন্ধুরা, তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশেই থেকো। আবার আসবো নতুন গল্প নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই খুব ভালো থেকো। আল্লাহ হাফিজ।